বছর ধরে চক ডাস্টার দিয়ে শিক্ষা দিয়ে তারপর জাতির মেরুদণ্ডকে রাস্তায় বসতে হচ্ছে এবং এখান থেকে তারা রীতিমতো বক্তব্য রাখছেন এবং বলছেন যে আমাদের তো একটাই দাবি, ওএমআর শিটটা পাবলিশ করা হোক, যোগ্য অযোগ্য বাছাইটা করা হোক, তাহলে হয়তো যোগ্যদের চাকরিটা বাঁচবে। কেন সে কথা শোনা হচ্ছে না প্রশ্ন করছেন তারা বারবার। এখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত একেবারে উইপ্রো মোড় থেকে শুরু করে এসএসসি ভবন পর্যন্ত বসে রয়েছেন যোগ্য চাকরিহারারা। তারা রাস্তায় রয়েছেন, রাস্তা আঁকড়ে প্রতিবাদে বাধ্য হয়েছেন, চক ডাস্টার ছেড়ে রাস্তায় আসতে বাধ্য হয়েছেন। একেবারেই নিশ্চিতভাবে ভালো লাগছে না, কিন্তু বসতে হচ্ছে তাদেরকে। আমি আরো একবার চলে যাব তাদের কাছে। দাদা একটা কথা বলে যাবে, যে রাজ্যে মন্ত্রীরা বলে আপনারা বিক্ষোভ করছেন, শুধু যে রাজ্যের মন্ত্রীরা বলেন মুখ দেখাতে আসছেন, সেই রাজ্যে সুরাহার আশা এখনো রাখেন? সুরাহা তো অবশ্যই হবে, সুরাহার পথেই তো আমরা বসে আছি। আমাদের তো কোনো ডকুমেন্টসগত কোনো অ্যালিগেশন বা কোনো যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেই লিস্ট আমরা বারবার চাইছি। আমাদের লিস্টে দিলে আমাদের সুরাহার পথ হবে। তিনি কি ফুটেজ খাওয়ার জন্য কি বললেন না বললেন এটা বড় বিষয় নয়। তিনি একটা রাজ্যের মন্ত্রী, তিনি এই ধরনের কথা বলছেন, এটা যোগ্যদের ক্ষেত্রে অপমানজনক। আজকে আমাদের বিদ্যালয়ে থাকার কথা, সেখানে না থেকে আজকে আমাদের সরকারের অপদার্থতার জন্য আমরা আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদের এই অবস্থা। এবং আমরা অবিলম্বে চাই যেন 24 ঘন্টার মধ্যে আমাদের যোগ্য লিস্ট এবং যে মিরর ইমেজ, সেই ইমেজ যেন পাবলিশ করা হয় অনলাইন পোর্টালে। কোনো মৌখিক খুব পরিষ্কার বারবার যেটা বলছেন ওনারা যে সরকারের অপদার্থতায় তাদেরকে রাস্তায় বসতে হয়েছে, আর কোনো উপায় পাননি তারা, কিন্তু এটা তো চলতে পারে না, তারা বারবার বলছেন। আমি একটু আরো কারো কাছে যাওয়ার চেষ্টা করবো। দিদি কথা বলে যাবে? গলা খারাপ, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, দেখি পিছনে যারা রয়েছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো। দফা 1 দাবি 1 ওএমআর আমাদের চাই, এই প্ল্যাকার্ড নিয়ে তারা বসে রয়েছেন। এখানে কথা বলে যাবে আপনার সঙ্গে? গলা খারাপ, কার গলা ঠিক আছে? চিৎকার করতে করতে বুঝতে পারছি গলাটা খারাপ হয়ে গেছে, আপনার সঙ্গে কথা বলে যাবে? বলছি যে এসআই রিতন দাস লাথি মেরেছিলেন যোগ্য চাকরিহারাকে, সেই এসআই রিতন দাসকেই কসবা থানায় একটি কেসের দায়িত্ব দেওয়া হয়েছে যোগ্য চাকরিহারাদের নিয়েই। মনে হয় সেই এসআই রিতন দাস কোনোভাবে ঠিকঠাক তদন্ত করতে পারবে? দেখুন, আমাদের সব থেকে বড় কথা, আমরা তো যোগ্য, আমাদের তো কোনো জায়গায় কোনোভাবেই তো প্রমাণ করা যায়নি আমরা অযোগ্য। তাহলে কমিশনের কাছে যে লিস্টটা আছে, মিরর ইমেজে যেটা আছে, সেটা যেখানেই লুকানো থাকুক সেখান থেকে এনে প্রকাশ করুক। আর রিটন দাসের কথা কি বলবো, উনি একজন পুলিশ অফিসার হয়ে যেভাবে লাথি মেরেছে একজন যোগ্য শিক্ষককে, সেটা অমানবিক, অন্যায়, এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। উনিও কারো সন্তান, কারো বাবা, ওনার ছেলেও কারো স্কুলে যাবে, সেখানে গিয়ে শিক্ষকের অধীনে সে পড়াশোনা করবে। তাহলে উনি তার বাচ্চাকে কি শিক্ষা দেবেন? আর সেই পুলিশ অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, যে এমন ধরনের অন্যায় আচরণ করছে, সে অন্যায়ের বিচার কি করে করবে আপনি বলুন তো? এবং এখান থেকে রিতন দাসকে কিন্তু ইতিমধ্যে সরিয়েও দেওয়া হয়েছে। এই অভিযোগ আসার পরে এবং যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে গলা তোলার পরে কিন্তু এসআই রিতন দাসকে তদন্ত ভার থেকে সরিয়েও দেওয়া হয়েছে। এটা নিশ্চিতভাবে যোগ্য চাকরিহারাদের জন্য একটা বড় জয় বলা যায় যে এসআই রিতন দাসকে কিন্তু সরিয়েও দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যোগ্য চাকরিহারারা তারা বসে রয়েছেন, এখানে বসে রয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা অবশ্যই চান তাদের ওএমআর শিটটা প্রকাশিত হোক। এর সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আমরা বোঝার চেষ্টা করছি। কিছু একটা সমস্যা হচ্ছে, আমরা বোঝার চেষ্টা করি। আপনারা আওয়াজ দিচ্ছিলেন কি জন্য? কি শুনে আওয়াজ দিচ্ছিলেন? যোগ্য অযোগ্য গুলিয়ে ফেলার জন্য আওয়াজ দিচ্ছিলাম। উনি যোগ্য অযোগ্য একসাথে বলছিলেন। যোগ্য অযোগ্য গুলিয়ে গিয়েছে, সেই কারণে তারা বলছিলেন যোগ্য অযোগ্য গুলিয়ে যাওয়া যায় না। পিউ রয়েছে আমার সঙ্গে তুলিকা, পিউ দুজনেই রয়েছে। আমি পিউ এর কাছে চলে যাব। পিউ, যোগ্য চাকরিহারাদের কথা আমরা লাগাতার শুনিয়ে যাচ্ছি, তুমিও এই জায়গা থেকে রয়েছে এসএসসি ভবনের সামনে থেকে, তুমি যেদিকে রয়েছো সেদিকে যোগ্য চাকরিহারারা কি বলছেন? তাদের একটাই কথা সমাদৃতা, তারা বলছে স্বেচ্ছাশ্রম নয়, সসম্মানে চাকরিটাকে ফিরিয়ে দিতে হবে। যে চাকরি করছিলেন সেই চাকরিতে তাদেরকে বহাল রাখতে হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা তো আস্থা রাখতে পারছেন না। তবে আজকের ছবিটা একেবারে অভূতপূর্ব। একদিকে এত চাকরিহারা তারা বসে রয়েছেন, অন্যদিকে তাদেরকে সাপোর্ট করার জন্য মানবিক দিক থেকে এখানে কিন্তু এমন মানুষও রয়েছেন যারা এর আগে চাকরি পেয়েছেন, মানে 2016 প্যানেলের মধ্যে যারা নন, তারাও তাদেরকে কিন্তু সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য এগিয়ে এসেছেন। একবার সরাসরি তোমার প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব। আচ্ছা, এক কথায়
বর্তমান সরকারের উপর কি বিশ্বাস রাখতে পারছেন? যদি বিশ্বাস রাখতে পারতাম তাহলে সমবেত হওয়ার প্রয়োজনই হতো না। কেন কি আমরা উনি সুপ্রিম কোর্টে বারংবার সমাধান করবার জন্য ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু উনি সমাধান করেননি। পাশাপাশি আমাদের ভলেন্টিয়ার হিসাবে কর্মরত করবার আদেশ দিয়েছিলেন, উনি অনুরোধ করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দক্ষভাবে চাকরি দিয়ে নিযুক্ত হয়েছি, সুযোগ্য হিসাবে বিবেচিত হয়েছি, আমরা কেন আজকে আমরা ভলেন্টিয়ার হিসাবে যোগদান করব? আপনারা কেন তা করবেন? আচ্ছা, আজকে আপনাদের জীবিকার জন্য জীবনকে বাজি রেখে প্রত্যেকে লড়াই করছেন, মেধার যোগ্যতা সেটাকে নির্ধারণ করার জন্য আপনাকে পথে নামতে হচ্ছে। এই ছবিটাও কি দেখার ছিল? কখনো ভেবেছিলেন চক ডাস্টার ফেলে আজকে রাস্তায় নামবেন, পথে নামবেন, বিক্ষোভ করবেন? না, এটা আমরা কখনোই ভাবিনি। আমরা এসএসসি আয়োজিত যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রত্যেকটি ধাপ যোগ্যতার সঙ্গে পাশ করেছি, ইন্টারভিউ দিয়েছি, ভাইভা দিয়েছি, প্যানেল হয়েছি, 6 থেকে 7 বছর প্রত্যেকে চাকরি করেছি। আজকে প্রত্যেকে আমরা স্কুলে পড়াচ্ছি, যোগ্যতার সঙ্গে পড়াচ্ছি, ছাত্রছাত্রী আমাদেরকে ভালোবাসে, টিচাররা ভালোবাসে, গ্রামবাসীরা ভালোবাসে। তারপরে আজকে এই এসএসসিতে অযোগ্যতার কারণে আমাদের অবস্থা হলো। আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা কার কাছে বিচার চাইবো? আমরা কি দোষ করেছি যে আমাদের চাকরি আজকে নেই? আজকে আমার একমাত্র ছেলে, যার ডিএমডি রোগ আছে, যে একা একা বসতে পারে না, যে উঠতে পারে না, যে রোগের ওষুধ কথা, আপনাকে চাকরি হারাতে হয়েছে। কতগুলো অযোগ্য মানুষের জন্য যোগ্য হয়ে আজকে আপনারা পথে নামলেন। দেখুন, আজকে আমাদের এই চূড়ান্ত একটা নির্ণায়ক একটা সময়ে সেখানে উপনীত হয়েছি, এবং আমাদের মধ্যে থেকে কিছুজন প্রতিনিধি আজকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করতে যাবে। আমরা শুনছিলাম যোগ্য চাকরিহারাদের ক্ষোভের কথা, শুনছিলাম, দর্শকদেরকে শোনাচ্ছিলাম। এই মুহূর্তে আমি তাদের সঙ্গেই বসে আছি। আমার চারপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকে যোগ্য, তারা চক ডাস্টার হাতে ক্লাসে পড়ান, তারা কখনো আমার শিক্ষক, কখনো আমার বাড়ির ছোট সন্তানের শিক্ষক, কখনো আমাদের আশেপাশে সব্বার শিক্ষক, যাদের হাত ধরে একজন নেতা পর্যন্ত হয়, যাদের হাত ধরে একজন আইপিএস অফিসার হয়, রিতম দাস তাদের কাছে পড়াশোনা করেছে, এবং যাদের কাছে হাত ধরে হয়তো কেউ আকাশে উঠছে, যাদের হাত ধরে, যাদের কাছে পড়াশোনা শিখে আমরা চিকিৎসক পাই, আমরা ইঞ্জিনিয়ার পাই, আমরা পাইলট পাই, আমাদের মতো সাংবাদিক তৈরি হয়, সেই যোগ্য শিক্ষকেরা আজকে রাস্তায় বসে রয়েছেন, আমার চারপাশে বসে রয়েছেন। চক ডাস্টার ছেড়ে বসে থাকতে কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো হবেই ম্যাডাম, আমরা তো এখানে বসার যোগ্য না, আমরা তো লড়াই করে চাকরি পেয়েছি। আজ আমরা যারা এখানে বসে আছি প্রায় সবাই বেশ অনেক করে চাকরি ছেড়ে আজকে এই চাকরিটাকে বেছে নিয়েছি। তো উই ডোন্ট ডিজার্ভ দিস। আমাদের এটা ভালো লাগছে না বারবার লড়াই করতে, বারবার লড়াই আছে। সেই সামাজিক সম্মান যেগুলো, সেই সামাজিক সম্মান আমাদেরকে পদদলিত করে আজকে আমরা রাস্তায় বসে আছি, কিন্তু এটা কি আমরা ডিজার্ভ করি? আজকে যে রি এক্সামের কথা হচ্ছে, নিয়োগের কথা হচ্ছে, আমরা তো সম্পূর্ণ প্রসেসের মধ্যে দিয়ে, সেই এক্সাম দিয়ে, ভাইভা দিয়ে, তারপরে না আমরা সম্পূর্ণভাবে পড়াশোনা করে তারপরে আমরা এই জায়গায় এসেছি। তাহলে আজকে আবার কেন সেই কথা শুনতে হবে? আজকে